হঠাৎই এক রাতের বেলা বানসাল পরিবারের ৬ সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। পুলিশের সন্দেহ যায় বানসাল পরিবারের বড় মেয়ে নীরা বানসাল এবং তার গুরুমার উপর। অনেকেরই ধারণা এই গুরুমা নাকি কালো জাদু করতে পারত। তবে কি এই দুজন মিলেই এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে, নাকি এখানে রয়েছে গোপন কোনো রহস্য? তাছাড়া কেনই বা কেউ একটা পরিবারের উপর এভাবে গণহত্যা চালাবে, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে। মুভির নাম রাত আকেলি হ্যায়, দ্য বানসাল মার্ডার্স। সকালবেলায় বাইরে এত কাকের চিৎকার চেঁচামেচি শুনে নীরার ধ্যানটাই ভেঙে যায়। সে ঠিকমতো ধ্যানই করতে পারছিল না। তাই সে রেগেমেগে নিচে এসে তাদের মেয়েট কাজলকে জিজ্ঞেস করতে থাকে তাদের খাবার এখনো রেডি হয়নি। তখন কাজল ঘাবড়ে বলতে থাকে, বড় স্যার তো আসেনি, তবে আজকে এই কাকগুলো একটু বেশিই শোরগোল করছে। নীরা তখন বিরক্ত হয়ে বাসার পেছনের আঙিনায় আসতেই হঠাৎ আঁতকে ওঠে। সে হতবাক হয়ে উপরে তাকালেই তার মুখের উপরেই টপ টপ করে রক্ত পড়ে। আর সেই মুহূর্তে সে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলে। সে এতটাই শকড হয়ে গিয়েছিল। আর সেই সময় আচমকা সব কাক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এতে তো নীরা প্রচন্ড ভয় পায় আর অনেক জোরে চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পরই দেখা যায় ইন্সপেক্টর জটিল বানসাল ম্যানশনে আসে, অর্থাৎ নীরাদের বাড়িতে। তখন তার জুনিয়র নান্দু বলতে থাকে এরা অনেক পাওয়ারফুল, সোজা ডিজিপি ভার্মাকে কল দিয়েছে। জটিল তখন বলতে থাকে এরা তো দেশের নামকরা নিউজ পেপার প্রভাত মন্থনের মালিক বানসাল, তাই না? নান্দু বলে হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, তবে ভেতরে চলুন, এরা কেমন যেন একটু আজব স্বভাবের। তো বাংলোর ভেতরে আসলেই তারা দেখতে পায় সেখানে দুটো পায়ের একটা অদ্ভুত ভাস্কর্য রাখা। তার সামনেই রাখা আছে এই পরিবারের গুরুমাতার ছবি, যাকে এই পরিবার অনেক মান্য করে। এরপরে দেখা যায় একটা বাচ্চার ছবিতে মালা দেওয়া। পরিবারের সবাই লাল কাপড় পরা। এদের এসব আজব রীতিনীতি দেখে জটিল বেশ অবাক হয়ে যায়। কিন্তু নীরা কেন যেন জটিলকে দেখে একটা রহস্যময় নজরে তাকায়। সেই সময় এই পরিবারের বিয়ে রাজাত এসে জানায় সে আসলে তাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল অফিসার নীরার সাথে এসেছে। নীরা হলো এই কোম্পানির হেড, অর্থাৎ মাহিন্দারের পত্নী। তবে মাহিন্দার এখন কথা বলার মতো অবস্থায় নেই। তাই পুজো শেষ হতেই তাদের বড় ছেলে প্রশান্ত তাদের সাথে কথা বলবে। জটিল তখন বলতে থাকে সবই তো বুঝলাম, কিন্তু এখানে আসলে হয়েছেটা কি? রাজাত কিছু বলবে তার আগেই জোরে শঙ্খ বেজে উঠতেই সে এমন ভাবে হাত উঁচু করে যেন মনে হয় যে সে মহাভক্ত। এবারে সবাই একটু কেমন যেন রহস্যময়। তো পুজো শেষ হতেই দেখা যায় জটিলরা প্রশান্ত এবং তার ছেলে মাধবের সাথে দেখা করে। প্রশান্ত জানায় আগামীকাল তার মেয়ে নীরার ছেলের মৃত্যুবার্ষিকী, তাই সবাই তাদের এই ফার্ম হাউসে এসেছে। আর আজ সকালেই এসব হয়েছে। তো কি হয়েছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। মাধব এবার জটিলদেরকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে যেতে থাকে। তখনই সে শুনতে পায় তার ছেলে অনেক জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে। তাই সে তাকে ধমক দিলে বাচ্চাটা টিভি বন্ধ করে দেয়। এরপরে যেতে যেতে সুইমিং পুলের দিকে তাকিয়ে জটিল জিজ্ঞেস করে ওনার নাম গীতা মা, তাই না? মাধব বলে হ্যাঁ, কাল আমার ভাগ্নের মৃত্যুবার্ষিকী, তো সে কারণেই গুরুমা এখানে সবাইকে ডেকে সব রীতিনীতি পালন করছে। একটু আগেই আমরা সেই রীতি পালনের জন্যই প্রার্থনা করছিলাম। এরপর মাধব কাজলেরও পরিচয় দেয় জটিলকে। সে বলে এই মেয়েটা নীরা দিদির সাথেই থাকে আর বয়স্ক মহিলাটা তার মা। এরপর যেতে যেতে মাধব বলতে থাকে গুরুমার ধারণা এই বাড়ির উপর কেউ কালো জাদু করেছে। তো এরপরই হঠাৎ জটিলরা সামনে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা নীরাও সকালে দেখেছিল। আঙিনায় অনেকগুলো কাক মরে পড়ে আছে, একেবারে রক্তারক্তি কাণ্ড। এরপর মাধব জটিলদেরকে বলতে থাকে প্রতিদিন বড় চাচা এসে এই কাকদেরকে খাবার দেয়, কিন্তু আজ উনি আসার আগে এই কাণ্ড ঘটে গেছে। সেই সময় আবার দেয়ালে দড়িয়ার মই বাঁধা দেখা যায়। এরপর সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে আসলে দুই সিকিউরিটি গার্ড জানায় যে তারা মইয়ে উঠে দেখেছিল, কিন্তু কাউকে দেখেনি। তবে ফুটেজে দুইজনকে বাড়ির ভেতরে আসতে দেখা যায়। সম্ভবত এরা আগেই পালিয়ে গিয়েছিল। এখানে দুই সিকিউরিটির মধ্যে লম্বা লোকটার নাম প্রকাশ আর খাটো লোকটার নাম উমেশ। তাদের দুজনেরই ডিউটি থাকে রাতের বেলা, তাই ভোরে কি হয়েছে তা তারা জানে না। এরপরে উমেশ আর প্রকাশের সাথে জটিলরা পিছনে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে আর সেখান থেকে রাস্তা দেখে নান্দুকে বলতে থাকে ওদিকে তো মল রোড, তুমি ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করো আর নিচে বিছানো পানি, রক্ত আর বাকি সবকিছুর এভিডেন্স কালেক্ট করো। তারা কথা বলছিল তখনই জোরে কাঁচ ভাঙার আওয়াজ হয় আর কেউ চিৎকার করতে থাকে। এসব শুনেই তারা ছুটে চলে আসে। তখনই তারা দেখতে পায় তিনজন মিলে একটা অল্প বয়সী ছেলেকে আটকানোর চেষ্টা করছে আর ছেলেটা পাগলের মতো চিৎকার করে বলছে আমাকে যেতে দাও। এই ছেলেটার নাম আরাফ। ছেলেটাকে উমেশ থামাতে আসলে দেখা যায় সে তাকে মেরে তার নিজেরই মায়ের গলা চেপে ধরে আর বলতে থাকে তোমরা সবাই মিথ্যু, আমাকে ছেড়ে দাও। সেই সময় জটিল আর নান্দু এসে আরাফকে ফ্লোরের সাথে চেপে ধরে। সেই সময় নীরা এসে তাদেরকে থামতে বলে আর এরপর শান্তভাবে আরাফকে বলে তুমি যেতে চাইলে যেতে পারো আর থাকতে চাইলে থাকতে পারো, কেউ তোমাকে আটকাবে না। আরাফের বাবা তখন রেগে বলতে থাকে নীরা আমরা তোকে সামলাচ্ছি তাই না? তখন নীরা খুব স্বাভাবিকভাবেই বলে ছোট চাচা আপনারা কি আমাদের থেকে আলাদা নাকি? নীরা তখন একটু অদ্ভুত ভাবে বলতে থাকে স্বাধীনতার স্বাদ পেতে হলে যন্ত্রণাও ভোগ করতে হয়। জটিল তখন বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এই আরাফের কি হয়েছে? নীরা তখন তার দিকে রাগী চোখে তাকিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপরে উমেশ জটিলদের একটা রুম দেখিয়ে বলে
আরাফকে বড় সাহেব প্রায় প্রায় এই রুমে আটকে রাখে, কারণ সে মাদকাসক্ত। এর মধ্যেই পেছনে আবার আরাফ তার মাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে জটিল বুঝে উঠতে পারে না এই পরিবারের সবাই এত আজব কেন। কিছুক্ষণ পর ডিজিপি আসতেই তাকে মাহিন্দারের কাছে আনা হয়। ডিজিপি বার্মা বলে, আমি সব সামলে নিব, আপনাদের সিকিউরিটির দায়িত্ব আমার। মাহিন্দার তখন রেগে বলে, কি করবেন আপনারা? ওই শয়তানরা আমার কোম্পানি খেতে চায়, আমার সাথে কথা না বলে এসব করে ভয় দেখিয়ে কি জিতে যাবে? এই বলেই সে গালি দিতে শুরু করে। তখনই গুরুমা আচমকায় উঠে দাঁড়ায়। পরিবারের বাকিরাও তখন সাথে সাথে উঠে দাঁড়ায়। এসব দেখে জটিল বেশ অবাক হয়। গুরুমা তখন মাহিন্দারের মাথায় হাত রেখে শান্ত হতে বললেই মাহিন্দার কান্না করতে থাকে। এরপর সেই বাড়ির ছোট ছেলের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি এক ভয়ানক বিপদের আভাস পেয়েছি, তবে কেউ তা বদলাতে বা থামাতে পারবে না, যা হবার তাই হবে। এই বলেই সে জটিলের দিকে একটু কেমন ভাবে যেন তাকায়। জটিলের পর ডিজিপিকে পেছনের আঙিনায় এনে দেখায় যে পিগের গলা কেটে নিউজ পেপারের উপর রাখা হয়েছে। মনে হচ্ছে এরা এই নিউজ পেপারের বিজনেস শেষ করার হুমকি দিয়েছে। ডিজিপি বলতে থাকে, মাহিন্দার ভেতরে যার সাথে শত্রুতার কথা বলছিল সে হলো রাজেশ বানশাল। সে নিউ রাইজ টিভির মালিক, মাহিন্দারের বড় ভাইয়ের ছেলে আর আমার খুব কাছের বন্ধু। রাজেশ আর মাহিন্দারের মধ্যে এই নিউজ পেপার বিজনেস আর ওই টিভি চ্যানেলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। রাজেশের জন্য ডিজিপিকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে ডিজিপি এই কেসে ব্যক্তিগতভাবে জড়িত। জটিল তখন লক্ষ্য করে নীরা বেলকনি থেকে তাকেই দেখছে। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় জটিলের মা রাতের বেলা আবারও তার বিয়ে টিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে। এতে জটিল বিরক্ত হয়ে টিভির সাউন্ড বাড়িয়ে দেয়। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় মল রোডের রাস্তার ফুটেজ পাওয়া গেছে, আর সেখানে দেখা যাচ্ছে দুইটা ছেলে গাড়িতে করে পালাচ্ছে। মিশ্রা জানিয়েছে তাদের একজন বস্তিতে থাকে। তো সবাই বস্তিতে আসতেই জটিল দেখে শ্মশানের পাশেই ময়লা আবর্জনায় ভরা একটা বস্তি। এরপরে সেখানে একটা বাচ্চার সাহায্যে লক্ষণকে ডেকে ঘর থেকে বের করতেই সে পুলিশ দেখে দৌড়ে পালায়। আর তাকে ধরতে গিয়েই জটিলের সাথে এক মহিলার ধাক্কা লেগে তার সব কাগজ পড়ে যায়। জটিল তখন লক্ষ্য করে বস্তির কিছু বাচ্চা খুব অসুস্থ, তাদেরকে টাবু টানিয়ে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। এদিকে লক্ষণকে ধরে থানায় এনে ইচ্ছামতো পেটাতে থাকলে সেই মহিলাটা রেগে বলে, আপনারা কোনো প্রমাণ ছাড়া ওকে মারতে পারবেন না, আমি কিন্তু একজন উকিল, সবাইকে এর জন্য জবাবদিহি করতে হবে। জটিল এসবে পাত্তা না দিয়ে দুজনের কার্ডে নিউ রাইজের নাম দেখে, আর এটা দেখেই বুঝে যায় যে এরা রাজেশের কোম্পানিতেই কাজ করে। রাজেশ এই সব শুনে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, ওই বানসালদের কাজই হলো কিছু হলে আমাকে দোষারোপ করা। কি সব আজগুবি গুরুমাতার অন্ধভক্ত। আসলে এগুলো করে ওরা ওই ডিলটা ক্যান্সেল করতে চাইছে। কয়েকদিন পরে বোর্ডের মিটিং, তাই এসব করে তারা সিম্প্যাথি পেতে চাচ্ছে। ডিজিপি বলে, আমি নিজে কথা বলেছি, পুরো পরিবার শকড হয়েছিল। রাজেশ তখন টিটকারি করে বলে, কিসের শকড? বাসায় এত কিছু হলো, গার্ডরা কিছুই দেখেনি, আর নীরাই কেন সবার আগে এসব দেখলো? জটিল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন যে নীরাই এসব সবার আগে দেখেছে? ওই বাসার কারোর সাথে কি আপনার কথা হয়? রাজেশ তখন রেগে মেগে বলে, এখানে এসব প্রশ্ন না করে ওই বাসায় গিয়ে তদন্ত করো, কারণ যে এসব করেছে সে ওই বাসায় ওদের মধ্যেই বসে আছে। জটিল এবার ফার্ম হাউসের সিসিটিভি কন্ট্রোল রুমে আসলে ইনচার্জ জানায় পেছনের আঙিনায় মোশন ডিটেক্টর লাগানো হয়েছিল, কিন্তু কেউ গেলেই সেটা বারবার শব্দ করত, তাই গত বছরই সেটা সরিয়ে নেওয়া হয়েছে। আর উপরে থাকা ক্যামেরাটা বন্ধ রাখা হয়েছে। আসলে ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে রাখা যে নীরার রুমের ফুটেজ সেখানে উঠে যেত। নীরার নাম শুনতেই রাজা জোরে একটা কাশি দিতেই ইনচার্জ টপিক বদলে ফেলে আর বলতে থাকে, চাইলেই ক্যামেরাটা অন করা যাবে, তবে নীরাই মৃত্যুবার্ষিকী শেষ হওয়ার পরই আপনাকে আসতে বলেছে স্যার। সেদিন রাতের বেলায় জটিল বেশ রেগে মেগে লক্ষণ আর তার সাথীর কাছে আসে। তখন সেই মহিলাও রেগে মেগে বলতে থাকে তাদেরকে ছেড়ে দিতে, কিন্তু জটিল তখন জেলে ঢুকে বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ফুটেজে এই দুই বলদকে ওই বাড়ির পেছনে দেখা গেছে, এমনকি তারা ওখানে রক্ত আর পিগের মাথা রেখে পালিয়েছে সেটাও দেখা গেছে। এদেরকে এখন সব সত্য বলতে বলুন, না হলে বাকি জীবন কিন্তু জেলেই রেখে দিব। তখন লক্ষণ ভয়ে ভয়ে বলে, একটা লোক ওসব জিনিস নিয়ে যেতে বলেছিল, তাই আমরা নিয়ে গিয়েছিলাম। সে আমাদেরকে একবারই কল দিয়েছিল, এরপর মেসেজে ঠিকানা দেয়, আর এরপর আমরা একটা জায়গায় খবরের কাগজে মোড়ানো টাকা পাই। তাকে কখনো আমি দেখিনি। ফোনে বলেছিল প্যাকেটে রাখা পিগের রক্তাক্ত মাথা ওই খবরের কাগজের উপর রেখে আসতে হবে। আমরা তাই করি, আর সেখান থেকে রক্ত মেশানো পানি ছিটিয়ে চলে আসি। পরে যখন আমরা সেই পলিথিনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তখন কিছু কাক উড়ে আসে, কিন্তু বাকিরা সেখানেই বসেছিল। এমন আজব দৃশ্য দেখে আমরাই হতবাক হয়ে গিয়েছিলাম। এসব শুনে জটিল সেখান থেকে বের হতেই নান্দু বলতে থাকে, যে ছেলেরা তো অল্প কয়েক সেকেন্ডের জন্যই ওখানে ছিল, তাহলে অন্য কেউ হয়তো কাকেদের খাবারের সাথে কিছু একটা করেছে। এদের কল রেকর্ড থেকে জানা গেছে যে নম্বর থেকে কল এসেছিল সেটা কোনো পিএমপিএল মানে প্রভাত মান্থান প্রাইভেট লিমিটেড কোম্পানির নামেই রেজিস্টার করা। বানসালের কোম্পানির নামে সিম রেজিস্টার করা জেনে জটিলের কেমন যেন একটা খটকা লাগে, তাই সে নান্দুকে বলে বানসালের
ফার্ম হাউসের সিকিউরিটিকে কল দিয়ে বলতে যে সে যেন প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দেয়, মনে হচ্ছে ভয়ানক কিছু একটা হতে চলেছে। এই বলেই দ্রুত সে বানসালের ফার্ম হাউসে আসে, কিন্তু কয়েকবার বাইকের হর্ন দিলেও কেউ দরজা খোলে না। এটা দেখে সে প্রকাশ আর উমেশকে অনেকবার ডাকে, কিন্তু তাদের কোনো সারা শব্দই পাওয়া যায় না। তাই জটিল এবার গেট টপকে ভেতরে আসে, আর তখনই দেখতে পায় যে উমেশ নাক ডেকে মরার মতো ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডাকলেও সে ওঠে না, আর আশেপাশে তখন প্রকাশকে কোথাও দেখা যায় না। সেই সময় হঠাৎ বজ্রপাতের আলোতে আচমকা সারা মুখে রক্ত মাখানো নীরাকে দেখা যায়, আর তাকে এরকম অবস্থায় দেখেই তো জটিল ভড়কে যায়। তাই সে দ্রুত বাইরে আসে আর নীরাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নীরাকে দেখে মনে হচ্ছিল সে পুরো ট্রমায় চলে গেছে। সে তখন কোনো রকমে বলে সবাই গায়েব হয়ে গেছে, সবাই মারা গেছে। জটিল বুঝতে পারে খুবই ভয়ানক কিছু একটা হয়েছে। তাই এরপর নীরাকে সে সিকিউরিটি রুমে বসায় আর উমেশকে কোনো রকমের চড় থাপ্পড় দিয়ে ঘুম থেকে জাগায়। এরপর সে তাকে বলতে থাকে, শোনো, তুমি ম্যাডামের খেয়াল রাখো আর ভেতর থেকে অবশ্যই দরজা বন্ধ করে দাও, এখনই বাকি টিম চলে আসবে। তো নীরাকে ভিতরে বসিয়ে জটিল বন্দুক বের করে ধীরে ধীরে বাংলোর দিকে এগোতে থাকে। মেইন দরজা খুলতেই দেখা যায় পুরোটা বাড়ি অন্ধকার। সুইমিং পুলের কাছে আসতেই আস্থা আচমকা বের হয়ে আসে আর জটিলকে দেখে জিজ্ঞেস করতে থাকে, নীরা দিদি কোথায়? বাইরে কি যেন একটা হয়েছে, আমার তো খুব ভয় করছে। ভেতরে আমি আর রেহান আছি। এই রেহান হলো সেই মাধবের ছেলে আর কি। জটিল তখন বলতে থাকে, নীরা সেফ আছে, আপনি দরজাটা লাগিয়ে রাখুন, ভেতরেই অপেক্ষা করুন, আমি সব চেক করে আসছি। এরপরে জটিল ধীরে ধীরে যখন সিঁড়ির কাছে আসে তখনই দেখতে পায় বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। তাই সেই রক্তের দাগ অনুসরণ করে উপরে উঠতে থাকে, আর তখনই সে সেখানে গার্ড প্রকাশের রক্তমাখা দেহ দেখতে পায়। প্রকাশ তখনও বেঁচে ছিল, তবে সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। যন্ত্রণায় তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। এরপর সামনে ভাঙা কাঁচ দেখে জটিল সেদিকে তাকায়, আর তখনই দেখা যায় সুইমিং পুলে একটা লাশ উপুর হয়ে পড়ে আছে। জটিলের পর বামে এগোতেই দেখে সেখানে নীরা ছোট চাচার রক্তাক্ত দেহ। ঘরের ভেতরে ছিল নীরার ছোট চাচির লাশ। আর এই রুম থেকে বের হতেই দেখে যে প্রকাশ মারা গেছে। এরপরে সে করিডোরে রক্তের দাগ দেখতে পায়, আর সেটা অনুসরণ করেই ধীরে ধীরে স্টাডি রুমের ভিতরে চলে আসে। আর সেখানে আসতেই দেখে কম্পিউটার টেবিলের উপর তার রক্তাক্ত লাশ। এখান থেকে জটিল চলে আসে নীরার রুমে। সেখানে ঢুকতেই সে দেখতে পায় সেখানে পুরো রুম জুড়ে রয়েছে নীরা আর তার মৃত ছেলের ছবি, আর তাদের ওই গুরুমাতার বড় বড় ছবি। বিষয়টা বেশ আজগুবি লাগে তার কাছে, কিন্তু সেসব নিয়ে খুব একটা না ভেবে তার অনুসন্ধান চালিয়ে যায়। এরপরে জটিল চলে আসে পাশের রুমে। সেখানে পড়ে আছে প্রশান্তের রক্তাক্ত লাশ। পুরো বাড়িতে যেন লাশের মেলা বসেছে। এমন ভয়ানক কিছু জটিল তার এই জীবনে কখনো দেখেনি। তাই সে দ্রুত কন্ট্রোল রুমে কল দেয় আর এখানে টিম পাঠাতে বলে। এরপর সে নিচে নেমে আসে আর এই বাড়ির সবচেয়ে বড় সদস্য মাহেন্দ্রানের ঘরে ঢোকে। সেখানেরই বিছানায় পড়েছিল মাহেন্দ্রানের লাশ। এসব দেখে জটিল দ্রুত ডিজিপিকে কল করে আর বলে বানসাল বাংলোতে যত দ্রুত সম্ভব ফরেন্সিক টিম পাঠাতে। এখানে তো গণহত্যাযজ্ঞ চলেছে। কিছুক্ষণ পরেই দেখা যায় বানসালের ফার্ম হাউসের সামনে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স চলে আসে। এরপরে এক এক করে সব লাশ নিয়ে যাওয়া হয়। এমন বিভৎস ক্রাইম সিন দেখে জটিল নিজেই যেন ট্রমায় চলে গেছে। সেই সময় নান্দুর ডাকে তার ধ্যান ভাঙে। সে এরপর সোজা চলে আসে ডিজিপির কাছে আর বলতে থাকে, নীরা বলেছে বাইরে সে কিছু শব্দ শুনতে পেয়েছে, আর কি হচ্ছে সেটা দেখতে বের হতেই সে অনেক বেশি রক্ত দেখতে পায়। এসব দেখেই সে দ্রুত নিচে নেমে আসে। তখনই সে আস্থা আর রেহানকে দেখে তাদেরকে একটা রুমে বন্ধ করে দেয়। এরপরে বাইরে ছুটে চলে আসে সিকিউরিটির রুমে। এসব শুনে ডিজিপি রেগে বলতে থাকে, 24 ঘন্টা আগে হুমকি দিয়েছিল আর 24 ঘন্টার মধ্যেই এতগুলো খুন, এসব কিভাবে হলো? সে এরপর বলতে থাকে, এখন থেকে এসপি চৌহানই এই কেসটা সামলাবে আর তোমরা তাকে সাহায্য করবে। এই কথা বলেই সে নীরাদের কাছে চলে যায়। জটিল তখন দূর থেকে দেখে গুরুমাতা আসতেই নীরা তাকে প্রণাম করছে। গুরুমাতা তখন নীরাকে সান্ত্বনা দিচ্ছিল। আস্থা তখন ডিজিপিকে জড়িয়ে কান্না করতে থাকে। এর মধ্যে ফরেন্সিক ডক্টর পানিকার চলে আসে। চৌহান তখন তার সাথে ক্রাইম সিনে যেতে চায়, কিন্তু সেই সময় পানিকার বলে যে অফিসার সবার আগে ক্রাইম সিন দেখেছে শুধুমাত্র সেই আমার সাথে যাবে, অন্য কেউ নয়। এরপরে সে নিজের টিমকে ব্রিফিং দিচ্ছিল। তখনই সে লক্ষ্য করে ডিজিপি গুরুমাতা নীরা আর আস্থাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। এসব দেখে সে খুবই রেগে যায় আর সোজা চলে আসে ডিজিপির কাছে আর তাকে বলতে থাকে, ক্রাইম সিনের প্রথম 1 ঘন্টাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নীরার মুখে কাপড়ে রক্ত লেগে আছে, তাই তার থেকেও এভিডেন্স কালেক্ট করতে হবে। নীরা আর গুরুমাতা তখন রেগে মেগে ডিজিপিকে দেখতে থাকে, কিন্তু ডিজিপির তো কিছুই করার থাকে না। এরপর দেখা যায় একদিকে নীরার থেকে এভিডেন্স কালেক্ট করা হচ্ছে আর অপরদিকে বাংলোর ভেতরে একটা লাশের থেকে কাপড় সরিয়ে দেখা যায় আসলে প্রত্যেককে কাপড় দিয়ে মুড়ে গলায় চাপাতি দিয়ে পোজ দিয়ে মারা হয়েছে। এরপরে আরাবের লাশ সুইমিং পুল থেকে উঠানো হয় আর সেই সুইমিং পুলেই এক বড় ধরনের চাপাতি পাওয়া যায়। গুরুমাতা তখন কেমন এক অদ্ভুত নজর দিয়ে সবকিছু দেখতে থাকে, কিন্তু সে কাউকে কিছুই বলে না। দৃশ্য চলে যায় পরের দিন। সব চ্যানেলে বানসাল পরিবারের এই ভয়ঙ্কর গণহত্যার কথা জানানো হয়। এই পরিবারের সবাই মারা গেছে, শুধুমাত্র নীরা বানসাল আর আস্থা বানসাল বেঁচে ছিল। তাদের দিকে তো সন্দেহ যাওয়ার কথা, কিন্তু পুলিশ তাদেরকে কেন ছেড়ে দিল? তাহলে কি তারা টাকার
কাছে বিক্রি হয়ে গেছে, এসবই কথা ছড়াতে থাকে। সেই সময় আবার রাধা নামের একটি মেয়ে বাসায় আসে। তাকে দেখে তো জটিল বেচারা একেবারে হকচকিয়ে যায়। এই রাধাকে নিশ্চয়ই মনে আছে, ও যে রাত একেলিহার প্রথম পর্বের জমিদারের স্ত্রী। জটিলের মা তাকে দেখে খুশি হলেও জটিল মোটেও খুশি হয় না। সে অনেক বেশি ভড়কে যায়। জটিল বলতে থাকে, কাল রাতে ব্যস্ত ছিলাম তাই কল দিতে পারিনি। তোমার না কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে নামিয়ে দেই। কিন্তু রাধা মায়ের সাথে সময় কাটানোর জন্য বাসাতেই থেকে যায়। এরপরে মীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মীরা জানায়, ঘড়িতে তখন 10:30 কি 11টা বাজে। আমি ওয়াশরুম থেকে বের হতেই লক্ষ্য করি দরজার লক কেউ খোলার চেষ্টা করছে। তবে তখন বিষয়টাকে মনের ভুল ভেবে আমি আমার ধ্যানে বসে যাই। ঠিক তখনই কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। এবার তো আমার খুব ভয় হয়, তাই আমি তাড়াতাড়ি করে বের হয়ে করিডোরে আসতেই দেখি বিবেক চাচা গলায় হাত দিয়ে কাঁপতে কাঁপতে বেডরুম থেকে বের হচ্ছে। ছুটে আমি তার কাছে যেতেই চাচা আমার হাতের উপরে মারা যায়। তখনই আরাফ রক্ত মাখা চাপাতি নিয়ে হিংস্র পশুর মতো বের হয়ে আমার দিকে ছুটে আসে। সে সময় আমি কোনো রকমে উঠে সিঁড়ির দিকে চলে আসি। তখনই প্রকাশ উঠে আসে আর আরাম আমাকে কোপ দিতে গেলে সেই কোপ গিয়ে লাগে প্রকাশের বুকে। সেই সময় রক্ত ছিটে আমার মুখ আর দেয়ালে লাগে। ভয়ে আমি কোনো রকমে দৌড়ে নিচে নামতে থাকি। আর তখনই দেখতে পাই আস্থা দৌড়ে আসছে। আস্থা এত রক্ত দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তখন আমি তাকে নিয়ে কোনো মতে টিভির রুমে আসি আর সেই রুমের দরজা লক করে দেই। আর তখনই বাইরে কাঁচ ভাঙার আর পানিতে কিছু একটা পড়ার শব্দ পাওয়া যায়। রেহান তখন ঘুমাচ্ছিল, তাই আমি আস্থাকে রুম লক করে বসতে বলি। এরপর আমি বাইরে আসি চেক করতে যে কি হচ্ছে এই বাড়ির মধ্যে। তখনই দেখতে পাই আরাবের লাশ সুইমিং পুলে ভাসছে। নীরা তখন কান্না করতে করতে বলে, এই আরাবি সবাইকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় পানিকারকে। সে মিটিং রুমে সবগুলো লাশের ছবি সবাইকে দেখিয়ে জানায় এদের প্রত্যেকের গলা কেটে হত্যা করা হয়েছে। কাটার দাগ দেখে মনে হচ্ছে কেউ প্রচন্ড রেগে আঘাত করেছে। এরপর আরো জানা যায় আরাফ সুইমিং পুলে পড়ার পর তার মাথায় জোরে আঘাত লাগে, ফলে সে সেখানেই মারা যায়। নান্দু তখন বলতে থাকে সেদিন সকালে আরাফ তার পরিবারের সাথে অনেক হিংস্র ব্যবহার করছিল, এমনকি তাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আমরা তো এটাও জানতে পেরেছি যে আরাফ মাদকাসক্ত ছিল। পানিকার তখন জানায় এই আরাফের নাকে হোয়াইট পাউডার পাওয়া গেছে, তবে সেগুলো কোন ধরনের মাদক এটা জানতে হলে ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ডিজিপি তখন বলতে থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে আরাফই খুনি। তাহলে কাজ করি, প্রেস ব্রিফিং ডেকে সবাইকে জানিয়ে দেই। চলবে তো দুই পায়ে রাজি, এত সহজে কেস সলভ হয়ে যাচ্ছে। কিন্তু জটিল বলে, আমার মনে হয় না এই সবগুলো খুন কেউ রাগের মাথায় করেছে, কারণ লাশগুলো এক একটা এক এক জায়গায় রাখা ছিল। কেউ যদি রাগের মাথায় খুন করত তাহলে তো একজনের চিৎকারে বাকিরা সাবধান হয়ে যেত। কিন্তু এরা যেখানে যেখানে ছিল তাদেরকে সেখানে সেখানেই মেরে ফেলা হয়েছে। আর কেউ কেন যেন বাঁচার চেষ্টাও করেনি। মনে হচ্ছে এরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাছাড়া আগের দিন আমরা যা দেখেছি সেটাও খুব ভালো করে প্রমাণ করে যেটা কোনো সাধারণ কেস না। পানিকার তখন অবাক হয়ে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল। তো পানিকারকে এবার আগের দিনের কাকের পড়ে থাকার ছবি আর কাটা শুকরের মাথা বানসাল পরিবারের উপরে রাখা হয়েছিল। এসব ছবি তাকে দেখানো হলে সে রেগে মেগে জিজ্ঞেস করে এগুলো তাকে আগে কেন দেখানো হয়নি, কেন বলাই বা হয়নি, আর ওইখানে কি এমন করা হয়েছিল যে কাকগুলো এভাবে পড়েছিল। নান্দুয়ের পর সেখানের পানির ল্যাব রিপোর্ট দেখায়। তখন জানা যায় পানিতে ক্লোনাজেপাম ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত ঘুমের সমস্যা থাকায় রোগীদেরকে দেওয়া হয়। পানিকার তো এবার এসব দেখে শুনে চিন্তায় পড়ে যায়। জটিল তখন বলে আরাফ সবসময় নেশার ঘরে থাকতো, তার পক্ষে এত প্ল্যানিং করা কখনোই সম্ভব না। নিশ্চয়ই এই ঘটনার পেছনে ভয়ানক কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে। এদিকে ডিজিপি প্রেস ব্রিফিং এ এই কেস সলভের জন্য আরো সময় চায়। তখন রাজেশ এই খবরটা দেখে টিটকারির হাসি দেয় আর এরপরই কাকে যেন কল করে। এদিকে আমরা দেখতে পাই প্রকাশ এখনো বেঁচে আছে, তবে সে বর্তমানে কোমায় আছে। উমেশের পর জটিলকে জানায় সেদিন আমি আর প্রকাশ ভাই রোজগারের মতোই ডিউটি করছিলাম, কিন্তু এখনো বুঝতে পারছি না আমি এত গভীর ঘুমে কিভাবে তলিয়ে গেলাম। কোনো কিছু টেরই পাইনি। সন্ধ্যা 6টা বাজতেই আমাদের আগের ডিউটিতে থাকা গার্ডরা চলে যায়। এরপর 7টা থেকে 7:30টার মধ্যে কাজল আর তার মা বের হয়ে যায় আর সবার শেষে মালিক কিশোর বের হয়ে যায়। উমেশ জানায় যে সে সবসময় ডিউটির আগেই খাবার খায় আর প্রকাশ ডিউটি শেষ করে খায়। তার মনে হয় প্রকাশ ওয়াকি টকিতে তাকে হয়তো ডাকছিল। এমন কিছু শুনতে শুনতেই সে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে যায়। এসব শুনে জটিল তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি আরাফকে সেদিন বা এর আগে বাইরে যেতে দেখেছো? উমেশ জানায় না, সকালের ওই ঘটনার পর থেকে সে তো রুমেই বন্দি ছিল। এরপর দেখা যায় উমেশের শরীরে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কিনা সেটা চেক করতে তার রক্ত নেওয়া হয়। তখনই আবার থানা থেকে কল আসে জটিলের কাছে আর এই কল পেয়ে সে দৌড়ে সেখানে চলে আসে
আর তখনই দেখতে পায় এসপি চৌহান তার রাগ লক্ষণ আর তার পার্টনারের উপরে দেখাচ্ছে, কারণ জটিলের জন্য এই কেস এখনো বন্ধ হয়নি। এসব দেখে জটিলের অনেক রাগ হলেও চৌহান সিনিয়র বলে সে কিছুই বলতে পারে না। এরপরে মাধবের ল্যাপটপে রিপোর্ট দিতে আসলে সে জানতে পারে রিসেন্টলি তাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকার লেনদেন হয়েছে। জটিল তখন নান্দুর সাথে কথা বলতে আসলে নান্দু বলতে থাকে কত সহজেই কেসটা সলভ হয়ে যাচ্ছিল তাই না, তাহলে মাঝপথে গিয়ে তোমার ফোন কাটার কি দরকার ছিল? নীরার পিএ রাজাত জানিয়েছে যে নম্বর থেকে লক্ষণকে কল করা হয়েছিল সেই নম্বর আরবের নামে রেজিস্টার করা। আরবের রুমে 2টা ফোন পাওয়া গেছে, একটা ফোনে তার পার্সোনাল সিম আর একটা ফোনে এই সিমটা ছিল। নান্দু তখন সেই ফোন দুটোর ছবি দেখায়। জটিল এসব দেখে লক্ষ্য করে একটা ফোনে লন্ডন স্কুল অফ ইকোনমিকের স্টিকার দেওয়া। এরপর জটিল রাধার সাথে দেখা করতে আসে, তখন সে দেখতে পায় তার মা সেখানে বসে সবজি কাটছে। জটিল তখন বিরক্ত হয়ে গেলে তার মা বলতে থাকে বাসায় একা একা ভালো লাগছিল না তাই চলে আসলাম, আমি তো আর জানতাম না যে তুইও আসবি, এমনিতে ওর সামনে কলেজের পরীক্ষা রয়েছে তাই একটু সাহায্য করছি আর কি। জটিল তখন রেগে চুপ করে থাকে। কিছুক্ষণ পরই তার মা ডেকে তাকে একটা টক শো দেখায় যেখানে রাজেশ আস্থার ইন্টারভিউ নিচ্ছে। আস্থা তখন কান্না করতে করতে বলে আমরা আমাদের পরিবারকে হারিয়ে ফেলেছি আর মিডিয়া আমাদেরকেই দোষ দিচ্ছে, আমাদেরকে তো মিডিয়া বাজে বাজে কথা বলছে। রাজেশ তখন সাধারণ জনতাকে রাগাতে বলতে থাকে যে 2জন ছেলেকে গ্রেফতার করা হয়েছে তারা তাদের বয়ান বদলে দিয়েছে, এই ডিজিপি আর তার টিম কি আসলেই কোনো কাজ করছে? দৃশ্য চলে যায় পরের দিন, দেখা যায় সাধারণ জনতা রেগে মেগে থানার সামনে চলে আসে, তারা প্রতিবাদ করতে থাকে। তখন লক্ষণের উকিল নিশা বলতে থাকে এসপি চৌহানের কাস্টাডিতে আমার ক্লায়েন্টের উপরে নির্যাতন করা হয়েছে, একজনের তো চোখ উপড়ে ফেলেছে আর অপরজনের তো একেবারে অবস্থা মৃতপ্রায়। খবরে এই সবকিছু দেখে ডিজিপি অনেক রেগে যায় আর চৌহানকে বলতে থাকে তার থানার 2 জুনিয়রের উপরে দোষ চাপিয়ে বর্তমান পরিস্থিতি যেন সে ঠান্ডা করে। চৌহান সেখান থেকে চলে যেতেই পানিকার ল্যাব রিপোর্ট দেখিয়ে বলতে থাকে আমার সন্দেহ অনুযায়ী ভিকটিমদের শরীরে ক্লোনাজেপাম পাওয়া গেছে, তার মানে তাদের সবাইকেই ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তবে এক একজনের শারীরিক অবস্থা এবং খাবারের পরিমাণ ভিন্ন হওয়ায় তা এক একজনের উপরে এক এক রকমের প্রভাব ফেলেছে। জানা গেছে ওই ঘুমের ওষুধ ক্ষীরের মধ্যে মেশানো ছিল আর আস্থার দুধে জিনিসে অ্যালার্জি বলে সে সেই ক্ষীর খায়নি, আর প্রকাশ রাতে খাবার দেরিতে খায় তাই সেও ক্ষীর খায়নি, আর নীরা এমনিই হয়তো ক্ষীর খায়নি তাই তারা সবাই হুশেই ছিল। জটিল এই সবকিছু শুনে বলে নীরার সাথে কথা হয়ে গেছে, প্রকাশের তো এখনো হুশ ফেরেনি, সে এখনো কোমাতেই আছে, তাই আমার মনে হয় আস্থার সাথে একবার কথা বলা উচিত। এরপরই সে চলে আসে আস্থার সাথে কথা বলতে। তখন আস্থা জানায় আরাফকে আসলে আমরাই এমন বানিয়ে দিয়েছিলাম, তাকে মাসের পর মাস ওই রুমে বন্ধ করে রাখায় সে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার তো মনে হয় না আরাফ কাউকে খুন করতে পারে, সে একদমই স্বাভাবিক ছিল। সে এটাও বলে যে সেদিন সে আরাফের সাথে ভিডিও গেমও খেলেছিল, অনেক এনজয় করেছিল। সে সময় হঠাৎ সে বাইরে বের হতেই প্রকাশকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। প্রকাশ তখন জানায় যে পেছনের দরজা খোলা ছিল তাই প্রকাশ সেটা চেক করতে এসেছে। আসলে মাঝে মাঝে প্রকাশ রাতের বেলা এসে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে যেত, এসব চেক করাই ছিল তার কাজ। এরপর দেখা যায় সে ওয়াকিটকিতে উমেশকে কয়েকবার ডাকে কিন্তু সে তো কোনো সাড়াই দেয় না, তাই সে তখন সেখান থেকে চলে যায়। আরাফও কিছুক্ষণ পর উঠে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় রিহান ঘুমাচ্ছিল তাই সে একা একাই বসে গেম খেলছিল। হঠাৎই তার মনে হয় অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাই সে দৌড়ে উপরের দিকে যেতে যায়। তবে তার আগেই প্রকাশ দৌড়ে উপরে চলে আসে আর সাথে সাথেই নীরা রক্তমাখা অবস্থায় নেমে আসে আর তাকে নিয়ে গিয়ে টিভির রুমটা লক করে দেয়। আর এর পরপরই তারা কাঁচ ভেঙে পানির মধ্যে কিছু একটা পড়ার শব্দ পায়। তারা অনেক বেশি ঘাবড়েছিল। এরপরই মীরা তাদেরকে সেখানে রেখে সেই ঘর থেকে বের হয়ে যায় বাইরে কি হয়েছে সেটা দেখার জন্য। এদিকে রাজেশকে তার বিয়ের সাথে রেগে কথা বলতে দেখে জটিল জিজ্ঞেস করতে থাকে যে রাজেশ আপনাদের কোম্পানি দখল করতে চায় আর তার কোম্পানির লোককে দিয়েই সে আপনাদের বাসার পেছনে ওসব রাখিয়েছিল, তাহলে আপনি তার কোম্পানিতে কি করছেন? তখন আস্থা বলতে থাকে আমাদের প্রভাত মাধারে আর কিছুই বেঁচে নেই। নীরাদির ছেলে মারা যাওয়ার পর সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এরপর কোম্পানির সকল সম্পত্তি বন্ধক রেখে সে লোন নিয়েছে, তাই রাজেশ আমাদের জন্য হুমকি নয় বরং ওই ভণ্ড গুরুমাতা গীতাই হলো সব সমস্যার মূলে। আমার তো এমনটাই মনে হয়। সে আরো বলতে থাকে নীরা দিদি বলার পর আরাফকে সুস্থ করতে সে সারাদিন সেই রুমে থাকতো। আমার মনে হয় সেই আরাফের ফোন ব্যবহার করে ওই গুন্ডাদেরকে কল দিয়েছিল। দৃশ্য চলে যায় পরের দিন, পুরো পরিবারের শেষকৃত্য করা হয়। শেষকৃত্য শেষে জটিল গুরুমাতার কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে। গুরুমাতা তখন তার আধ্যাত্মিক ভাষায় বলতে থাকে বানসাল পরিবার আসলে নিজেদের প্রয়োজনের তুলনায় এত বেশি পেয়ে গিয়েছিল যে তাদের কর্মফল তাদেরকে শেষ করে দিয়েছে। এসব কথায় জটিল বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে আপনার বাসা থেকে যেই ক্ষীর ওই বাড়িতে প্রসাদ হিসেবে যেত সেটা কে রান্না করত আর কে নিয়ে যেত?
আর ওই প্রসাদে কি আপনি ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? গুরুমাতা বরাবরের মতোই সোজা উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকে সে কোনো ওষুধ মেশায়নি। বাকিদের মতো জটিলকেও বোকা বানাতে সে আধ্যাত্মিক জ্ঞান দেওয়া শুরু করে, কিন্তু জটিলের তো এসব মোটেও পছন্দ হয় না, তাই সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালেই জটিল নীরার স্বামীর সাথে দেখা করতে আসে। তার স্বামী জানায় তার ছেলের পালমোনারি মানে ফুসফুসে ইনফেকশন ছিল আর কি। নীরা তাকে লন্ডনেও নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। এরপর জটিল তাকে জিজ্ঞেস করে এখানে যা হয়েছিল সে ব্যাপারে আপনার কি মত? নীরার স্বামী তখন জানায় এখানে যা হয়েছে তা আসলেই খুবই বিভৎস। নীরার বাবা আর বড় চাচা মিলে আরাফকে পশুর মতো অত্যাচার করত। তারা যদি সবকিছু শান্তভাবে ম্যানেজ করার চেষ্টা করত তাহলে হয়তো এসব কিছু হতোই না কখনো। জটিলের পর জিজ্ঞেস করে আরাফের বাবার মায়ের কথা বললেন না যে? নীরার স্বামী তখন বলতে থাকে আরাফের বাবা আমার মতো সুযোগ পেলে ঠিকই বাড়ি ছেড়ে চলে যেত, হয়তো এই বাড়ি আর সম্পত্তির লোভে সে নিজেও আলাদা হতে পারেনি। তখনই কেউ একজন কল করলে নীরার স্বামী তাকে ফোনে বলতে থাকে ওটা ক্লিনিজম না, ওটা হচ্ছে ক্লোনাজিপাম। জটিল নীরার স্বামীর মুখে ওই মেডিসিনের নাম শুনে বেশ অবাক হয়ে যায়। তখনই জটিল আবার খেয়াল করে নীরা জানালায় দাঁড়িয়ে তাদের দিকেই উকি দিচ্ছে। কল কাটতে জটিল জিজ্ঞেস করে আপনি কি এই ওষুধটা খান? নীরার স্বামী রাহুল বলে অর্জুনের মৃত্যুর পর নীরার এই ওষুধের দরকার পড়ছিল, অনেকদিন থেকেই তাকে এই মেডিসিনটা নিতে হচ্ছে। আসলে সন্তান মারা গেলে তার বাবা মায়ের উপর দিয়ে যে কি যায় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে নীরাকে আমি চিনতাম সে এখন অনেক বদলে গেছে। এই সবকিছু শুনে জটিল থানায় চলে আসে, আর এরপর নীরার বাসার কাজের মেয়ে কাজলকে জিজ্ঞাসাবাদ করে। সে তাকে জিজ্ঞেস করে এই গুরুমাতার কাহিনী কবে থেকে শুরু হয়েছে। কাজল তখন জানায় মাহেন্দ্রান অনেক বছর ধরেই গুরুমাতার ভক্ত। নীরার ছেলে অর্জুন মারা যাওয়ার পর তার এই ভক্তি আরো কয়েক গুণ বেড়ে যায়। এরপর আশ্রমের রেকর্ড ফুটেজগুলো দেখার সময় জটিল নান্দুকে ইশারা করে। তখন নান্দু কাজলকে বাইরে যেতে বলে। এরপর জটিল নান্দুকে একটা ফাইল দেয় আর বলতে থাকে মীরার ছেলে অর্জুন বানসালের মেডিকেল হিস্টোরি বের করো। ঠিক সেই সময় আবার সিকিউরিটি এজেন্সি থেকে জটিলের কাছে সিসিটিভি ফুটেজ পাঠানো হয়। এটা দেখার সাথে সাথেই জটিল আর কোনো অপেক্ষা করে না, সে সোজা নান্দুকে নিয়ে বানসালের বাংলোতে চলে আসে। এরপর ডক্টর পানিকার বলতে থাকে সবার প্রথমে মহেন্দ্র বানসালের খুন হয়েছিল। তাকে এত বিভৎসভাবে মারা হয়েছিল যে তার মাথার খুলি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চাপাতি দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হয়, কিন্তু তাকে যে প্রথম খুন করা হয়েছিল সেটা আমি কি করে বুঝলাম? সেটাই তো ধারণা হচ্ছে তোমাদের। কারণটা বলছি। কারণটা হচ্ছে ঘাস কাটার পর চাপাতিতে যেই ঘাসের টুকরো লেগেছিল সেটাই মহেন্দ্রন বানসালের চামড়াতে পাওয়া গেছে। তাকে খুন করা হয়েছে প্রায় রাত 10টার দিকে। এরপরে খুন করা হয় প্রশান্ত বানসালকে। সে তখন এই আর্ম চেয়ারেই বসেছিল, হয়তো সে ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে সে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি। প্রথমে প্রশান্ত বানসালের মাথায় একটার পর একটা আঘাত করা হয়েছে, এরপর তাকে গলা কেটে মারা হয়েছে। মহেন্দ্রান আর প্রশান্ত বানসালের রক্ত আমরা এই করিডোরে পেয়েছিলাম। এই করিডোর দিয়ে রক্তের দাগগুলো সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে গেছে। দোতলার এই বারান্দায় এসে আমরা বেশ কয়েকজনের পায়ের ছাপ পেয়েছি। এরপরে খুনি নীরার রুমের দিকে আসে। নীরার রুমের ভেতরে রক্তের কোনো ছিটে ফোটাই নেই, কিন্তু ঘরের দরজার লকে আমরা কিছু রক্তের দাগ পেয়েছি। তার মানে খুনি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল। নীরার পাশের এই রুমটা হচ্ছে মাধব বানসালের। বাকি সবাই কিছুটা নড়াচড়া করলেও খুনের সময় মাধব একেবারেই নিশ্চুপ ছিল। হয়তো সে সময় সে ওষুধের প্রভাবে অজ্ঞান ছিল। মাধবের গলার কাটা চিহ্ন দেখে রিপোর্ট এসেছে যে তার মাথাটা পিছন দিকে ধরে গলায় একাধিকবার চাপাতি দিয়ে কাটা হয়েছে, আর এরপরই তাকে ল্যাপটপের উপরে ফেলে দেওয়া হয়, যার কারণে ল্যাপটপটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আর সেই সময়টা ছিল 10:15। এরপর সবাই বিবেক বানসালের রুমে আসে। ডক্টর বলে সীমা বানসাল তখনও ঘুমায়নি, যার কারণে খুনি তাকে মারতে আসলে ধস্তাধস্তির সময় সীমা বিছানা থেকে নিচে পড়ে যায়। খুনি সীমাকে টেনে নিতে চাইলে সীমা খাটের পা চেপে ধরে, আর তখনই হয়তো সীমার স্বামী বিবেক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আমরা এখানে বিবেকের ব্লাড স্যাম্পল পেয়েছি, হয়তো বেচারা তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিল। খুনি তখন সীমাকে ছেড়ে দিয়ে সোজা বিবেকের গলায় চাপাতি মারে। বিবেক তখন গলা চেপে ধরে দোতলার বারান্দায় আসে, আর এই বারান্দাতেও বিবেকের রক্তের স্যাম্পল পাওয়া গেছে। এরপর খুনি এই রুমের সামনে আসে। তার ফিঙ্গারপ্রিন্ট আস্থা আর রিহানের রুমের দরজায়ও পাওয়া গেছে। ঠিক তখনই নীরা দোতলায় আসলে আরাফ তাকে দেখে চাপাতি নিয়ে ছুটে আসে। ঠিক তখনই প্রকাশ দোতলায় আসে আর নীরা পাশে সরে যায়। তাই নীরাকে মারতে গেলেও চাপাতির কোপ লাগে প্রকাশের শরীরে। এরপর হয়তো দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়েছে, আর প্রকাশের ধাক্কার কারণেই আরাফ জানালা ভেঙে নিচে সুইমিং পুলে গিয়ে পড়েছে। তখন ডিজিপি জিজ্ঞেস করে তাহলে সবার মুখে সাদা কাপড় দেওয়ার মানে কি? তখন চৌহান বলতে থাকে কালো জাদুর জন্য কাফন পরিয়ে মানুষকে বলি দেওয়া হয়। ডক্টর তখন চৌহানকে বলে কি সব আজব কথা বলছেন? হ্যাঁ, খুনের আগে পুরো পরিবারের সবাইকে মেডিসিন দেওয়া হয়েছে। সবাই ঘুমিয়ে গেলে মুখের উপরে কাপড় দিয়ে ঢেকে তারপর খুন করা হয়েছে, কারণ নিজের পরিবারের কাউকে মারতে গেলে মায়া লাগবে, আর নিশ্চয়ই সেই কারণেই মুখ ঢেকে খুনগুলো করা হয়েছে। জটিল এসব শুনে জিজ্ঞেস করে আপনি কি শিওর যে খুন ওই চাপাতি দিয়েই করা হয়েছে, যেটা দিয়ে মালি বাগানের কাজ করত?
পানিকার বলে হ্যাঁ। তখন জটিল বলতে থাকে, তাহলে সেই চাপাতি আবারও টুল শেডে ফিরে আসলো কিভাবে? তখন পানিকার বলে, নিশ্চয়ই খুনি সেটা আবারও সেখানে রেখে দিয়েছে। সেখানকার ক্যামেরা ঠিক থাকলে সব পরিষ্কার হয়ে যেত। জটিল তখন জানায় যে ক্যামেরা ঠিকই ছিল। ফুটেজ আমরা বাসার সিকিউরিটি বুথে পাইনি, কিন্তু সব রেকর্ড ঠিকই ওই সিকিউরিটি কোম্পানির সার্ভারে জমা হচ্ছিল। আর গতরাতেই সিকিউরিটি কোম্পানি থেকে আমাকে ফুটেজ পাঠানো হয়েছে। এরপর সবাইকে ফুটেজ দেখিয়ে জটিল বলতে থাকে, এই গণহত্যার কিছুক্ষণ আগে স্টোর রুমের দিকে দুজনকে যেতে দেখা গেছে। একটা হচ্ছে প্রকাশ আর দ্বিতীয়জন হচ্ছে নীরা বানসাল। সেই সময় তার শরীরের চাদর কাঁধের দুই পাশে ফেলে রাখা ছিল। বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে সে অনেক বেশি নার্ভাস। আর পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে সে টুলশেটের দিকেই যাচ্ছে। এরপর প্রায় 5 মিনিট নীরা সিসিটিভি সার্ভেলেন্সের বাইরে চলে যায়। এরপর যখন সে ফিরে আসে, তার শরীর পুরো চাদর দিয়ে ঢেকে রাখা। এসব দেখে শুনে পানিকার বলতে থাকে, তোমার এই থিওরি যদি মেনেও নেই, কিন্তু আরাফ তো নীরা আর আস্থার রুমে যাওয়ার পরই দোতলা থেকে নিচে পড়েছিল, সেটা নিয়ে কি বলবে? জটিল তখন বলতে থাকে, আরাফ দেখেছিল নীরা তার বাবা মায়ের উপরে আক্রমণ করেছে। আরাফ নীরার সাথে ধস্তাধস্তি করে। এই সময় নীরা চিৎকার শুনে প্রকাশ সেখানে আসে। আর এরপর আপনি যা বলেছেন ঠিক সেটাই হয়েছে। তাদের মধ্যে তখন ধস্তাধস্তি লেগে গেছে। আর তারই এক পর্যায়ে আরাফ উপর থেকে নিচে পড়ে গেছে। এসব শুনে চৌহান বলে, নীরা তাহলে আস্থা আর রিহানকে মারল না কেন? জটিল তখন জানায়, পুরো পরিবারের মধ্যে যদি একজন বেঁচে থাকতো তাহলে সবাই তাকেই সন্দেহ করত। সে কারণেই হয়তো সে আস্থা আর রিহানকে মারেনি। পরিবারের সবাইকে যে মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল সেটা শুধু নীরাই ব্যবহার করত। আর যেই রাতে খুনগুলো হয়েছিল সেই রাতে মাধব বানসাল তার ল্যাপটপে কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টের কাজ করছিল। নিজের ছেলের মৃত্যুর পর নীরা গুরুমাতার নামে যেই সম্পত্তি কিনেছিল তার মূল্য প্রায় 2000 কোটি টাকা। এসবের মাঝেই আইএনবি নামের একটা কোম্পানির নাম বারবার উঠে আসছিল। ডিজিপি ভার্মা তখন বলে, এই কেস যতটা সহজ বলে মনে হচ্ছে ততটাই পেঁচিয়ে যাচ্ছে। একদিকে আরাফ যে মাদকাসক্ত, আর অন্যদিকে নীরা বানসাল যাকে অনেক চালাক মনে হচ্ছে। ডিজিপি এরপর পানিকারকে বলে, আপনি আবারও সবকিছু ভালো করে চেক করুন, কিন্তু এবার নীরাকে 1 নম্বর সাসপেক্ট হিসেবেই তদন্ত করবেন। ডিজিপি এরপর জটিলকে বলে, তুমি খুঁজে বের করো এমন কি হয়েছিল যার কারণে নীরা তার পুরো পরিবারকে খুন করতে উদ্যত হয়। জটিল এবার নীরার সাথে দেখা করতে আসে। নীরা তখন জটিলকে একজোড়া স্যান্ডেল দিয়ে বলে, এই স্যান্ডেলটা আমি সেদিন রাতেই পরেছিলাম, কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? জটিল তখন বলতে থাকে, আপনার বয়ানে তো আপনি বলেননি যে আপনি সেদিন স্টোর রুমের দিকে গিয়েছিলেন। নীরা তখন জানায়, আমি আসলে স্মোক করি, আর এই কারণেই সেদিন সবার থেকে লুকিয়ে স্টোর রুমের দিকে গিয়েছিলাম। জটিল তখন জিজ্ঞেস করে, আরাফ তো ফার্ম হাউস থেকে চলে যেতে চেয়েছিল, আরাফকে ওই দিন বন্দি করে রাখাটা কি ঠিক হয়েছিল? নীরা তখন জানায় যে 3 বার আরাফকে রিহাবে পাঠানো হয়েছিল। গতবার তো সে কোমাতেই চলে গিয়েছিল। সেদিন থেকেই গুরুমা আরাফের সাথে ধ্যান করতে শুরু করে, আর তখন থেকেই আরাফ ধীরে ধীরে বদলাতে থাকে। জটিল তখন বলে, হ্যাঁ এমনই বদলে গেল যে পুরো পরিবারকে নিঃশেষ করে দিল। নীরা তখন বলতে থাকে, যারা চলে গেছে তারা তো মুক্ত হয়ে গেছে, আর যারা এই পৃথিবীতে থেকে গেছে ব্যথাটা এখন শুধুমাত্র তাদেরই। এরপর জটিল মীরার পিয়ে রাজাতের সাথে দেখা করতে আসে। তখন রাজাত জানায়, নীরা অনেক ট্যালেন্টেড, কিভাবে মানুষের কাছে খবর বিক্রি করতে হয় সেটা নীরা খুব ভালোভাবেই জানে। আর তার এই কাজের জন্যই আমাদের এই পত্রিকা দেশের 1 নম্বর পত্রিকা হয়ে যায়। বানসাল পরিবারের সবাই নীরার উপরে অনেক খুশি ছিল, কিন্তু নীরা ম্যাডামের ছেলে অর্জুন মারা যাওয়ার পর থেকে সব কিছু বদলে যায়। জটিল তখন বলতে থাকে, হ্যাঁ এতটাই বদলে গেছে যে সে নিজের কোম্পানির সাথে চিট করতে শুরু করে। খুনের রাতে মাধব তার ল্যাপটপে কাজ করছিল। 1000 কোটি টাকা আইএনবি কোম্পানিকে ফান্ড করা হয়েছে। আমি তাই খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আইএনবি নামের কোম্পানি পুনেতে রেজিস্টার হলেও তার তো বাস্তবে কোনো অস্তিত্বই নেই। নমিনি আর শেয়ার হোল্ডার সবই এই বানসাল পরিবারেরই ছিল। রাজাত তখন বলতে থাকে, মাতা গুরুমাতার আশীর্বাদ ছিল যে কারণেই মরুভূমিতে এত সুন্দর একটা আশ্রম হয়েছে। যাকে এখানে জটিল কথাবার্তা বলে চলে যেতে নেয়। রাজা তো তার পেছন পেছন আসতে থাকে। তখন জটিল জিজ্ঞেস করে, নীরার সন্তান কিভাবে মারা গিয়েছিল? রাজাত জানায়, তাদের সন্তান সব সময় অসুস্থ থাকতো। নীরা ম্যাডামের স্বামী মিস্টার খান্না, তারা দুজন তো এখন আলাদা হয়ে গেছে। ডক্টর খান্না অনেক বড় মাপের একজন ডক্টর। সে লন্ডনেও ছেলেকে নিয়ে অনেক চিকিৎসা করিয়েছে, তবে কোনোটাতেই কোনো লাভ হয়নি। এরপর আবার নীরার ছেলের মেডিকেল হিস্ট্রিটা দেখে পানিকার, আর এসব দেখে সে জানায় ছেলেটার তো নিউমোনিয়া হয়েছিল। তার কানের একটা ইনফেকশন ছিল, যে কারণে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জটিল তখন বলতে থাকে, আচ্ছা আমি এই ফাইলটা এখানেই রেখে যাচ্ছি, আপনি এটা ভালো করে দেখে পর্যবেক্ষণ করে তবেই আমাকে জানাবেন। দৃশ্য চলে যায় রাতের বেলা। পানিকার জটিলকে মেসেজ দিয়ে দ্রুত দেখা করার জন্য ডাকে। এই মেসেজ পেয়ে জটিল তো আর 1 মুহূর্ত দেরি করে না, সাথে সাথে চলে যায় পানিকারের সাথে দেখা করতে। সে এসেই পানিকারকে জিজ্ঞেস করতে থাকে, আপনি বলেছিলেন নীরার ছেলে অর্জুনের কানে একটা ইনফেকশন ছিল, সেটা কত তাড়াতাড়ি পুরো শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে? পানিকার জানায় সেটা আসলে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছিল, তবে ছেলেটার শারীরিক যে কন্ডিশন ছিল আমার মনে হয় লক্ষণ দেখা দেওয়ার 20 থেকে 25 দিনের আগে ছড়িয়ে পড়া সম্ভব না। জটিল তখন অর্জুনের স্কুল রিপোর্ট দেখিয়ে বলে, ছেলেটা তো সাঁতারেও চ্যাম্পিয়ন ছিল, বেশ ট্যালেন্টেড ছিল ছেলেটা। এরপরই জটিল পানিকারকে একটা ছবি দেখায় যেখানে অর্জুন হাসপাতালে ভর্তি, আর তার মুখে নেবুলাইজার। পানিকার বলতে থাকে,
থাকে হয়তো এতদিনে ইনফেকশন তার ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল, যে কারণেই তার এই অবস্থা হয়েছিল। জটিলের পর আরো বলতে থাকে, যে বস্তি থেকে আমি ওই ছেলেদেরকে গ্রেফতার করেছিলাম সেখানেও কিছু বাচ্চাদেরকে আমি এমনভাবেই অক্সিজেন নিতে দেখেছি, তারাও ছিল বেশ অসুস্থ। এই সবকিছু শোনার পর পানিকার জটিলের ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, নীরা বানসাল 28 জানুয়ারিতে এই পোস্টটা দিয়েছিল আর ছেলেটা মারা যায় 31 জানুয়ারি। সুইমিং কম্পিটিশনে ছেলেটার যে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা ছিল 24 জানুয়ারির। পানিকারের পর বলতে থাকে, 24 তারিখে ফিটনেস সার্টিফিকেট পেলে 31 তারিখে ছেলেটা মারা গেল কিভাবে? কোনো লক্ষণ ছাড়াই এত তাড়াতাড়ি শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়া মোটেই সম্ভব না। মনে হয় ওই হাসপাতালের সব রিপোর্ট ফেক। হয়তো বানসাল পরিবার আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি সেটাই আমাদেরকে বের করতে হবে। এরপর সে জটিলকে বলতে থাকে, যেহেতু ওরা সরাসরি ডিজিপিকে কল করেছিল তার মানে ওদের সাথে ডিজিপির খুব ভালো সম্পর্ক, তাই তোমার তদন্ত শেষ হবার আগে এইসব রিপোর্টগুলো ডিজিপিকে দেখানো উচিত হবে না। যা করবে একটু গোপনেই করো, সেটাই ভালো হবে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় জটিল আবারও সেই বস্তিতে যায়। সে উকিল নিশার সাথে দেখা করতে আসে। জটিল তখন নিশাকে বলতে থাকে, যেদিন বস্তিতে আপনার সাথে প্রথম দেখা হয় সেদিন আপনি কিছু অসুস্থ বাচ্চাদের ট্রিটমেন্ট করাচ্ছিলেন। ওই বাচ্চাগুলোর কি হয়েছিল? নিশা বলে, গত বছর 26 জানুয়ারি আমার বাবার একটা অপারেশন ছিল। সেদিন ইমার্জেন্সি ওয়ার্ডে অনেক চিৎকার শুনে আমি সেদিকে যাই। জিজ্ঞেস করলে সবাই বলে স্কুলে হঠাৎ করেই বাচ্চাদের বমি, মাথা ব্যথা আর কাশি শুরু হয়েছে। সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। খোঁজ খবর নিয়ে জানতে পারি যা ঘটেছে সেটাই স্কুলের ভেতরেই হয়েছে। নিশার পর জটিলকে নিয়ে সেই স্কুলে আসে। ক্লাসরুমের ভেতরে সে একটা ম্যানহোল দেখায় আর বলতে থাকে, এখান থেকে বাচ্চারা তীব্র একটা গন্ধ পাচ্ছিল। আর যেহেতু সেদিন স্কুলে একটা ফাংশন ছিল তাই বাচ্চারা বাধ্য হয়ে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। ম্যানহোলের গ্যাস বাচ্চাদের ফুসফুস পর্যন্ত চলে যায়। সামনের ওই মাঠের স্টেজে এক রাজনৈতিক নেতা ভাষণ দিচ্ছিল আর এদিকে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারছিল না। আর সেদিনের ওই ঘটনায় 9টা বাচ্চা মারা গিয়েছিল। আর যারা অসুস্থ হয়েছিল তারা আজ পর্যন্ত ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। ওই যে সামনে দেখছেন, ওখানে পলিথিন গলিয়ে রাবার বানানো হয়। ওই ফ্যাক্টরি থেকে যত বর্জ্য পদার্থ সব এখানে এসে জমা হয়। কিন্তু ওই ঘটনার পর থেকে ফ্যাক্টরির সবাই গায়েব হয়ে গেছে। এটা কার নামে ছিল আর কোথা থেকে ওই ফ্যাক্টরি চালানো হতো এটা কেউ জানে না। জটিল বলতে থাকে, এটা তো 26 জানুয়ারির ঘটনা। আমি যে কেস নিয়ে তদন্ত করছি সেখানে নীরা বানসালের ছেলেও এই তারিখের আশেপাশেই মারা গেছে। নেহা তখন জানায় সেদিন নীরা নিজেও তার ছেলেকে নিয়ে এখানে এসেছিল। কিন্তু তারপরও নীরা পত্রিকার খবরে পুরো গল্পটাই বদলে দেয়। জটিলের পর সেই ফ্যাক্টরির ভেতরে যায় আর চারিদিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটা চিমনির ভেতরে সে বেশ কিছু পেপারস খুঁজে পায় যেগুলো পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে পাওয়ার অফ অ্যাটর্নির একটা দলিল পায় সে। সাথে সাথেই নান্দকে কল করে বলে, মাধবের ল্যাপটপ থেকে আইনবি কোম্পানি নামে যে কোম্পানি ছিল তার বিস্তারিত তথ্য পাঠাও। সব ডকুমেন্ট দেখে ডিজিপি জটিলকে বলে, তোমার কাছে একটাই সুযোগ আছে। এরপর নীরাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জটিল বলতে থাকে, খুনের দিন গুরুমায়ের আশ্রমের থেকে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা আপনার বাসায় বানানো হয়েছিল। আর সেই প্রসাদ আপনারই ড্রাইভার ফার্ম হাউসে নিয়ে এসেছিল। আর যেহেতু আজ তার দুধ খেলে সমস্যা হয় তাই সে সেটা খায়নি। আর যে গার্ড ছিল সে বাসার চারপাশ একবার রাউন্ড দিয়ে তারপরই তার রাতের খাবার খায়। এজন্য তারা দুজন বাদে শুধুমাত্র আপনিই প্রসাদটা খাননি। এর কারণ কি? নীরা তখন জানায়, আমার পেট ভরা ছিল তাই খাইনি। তখন জটিল বলতে থাকে, আজ তার কাছে আমরা এমন কোনো প্রেসক্রিপশন পাইনি যেখানে ক্লোনোজিপামের নাম লেখা ছিল, কিন্তু আপনার স্বামী আপনার মানসিক সমস্যার জন্য এই মেডিসিনটা নিয়ে আসে। নীরা বলতে থাকে, আগে এই মেডিসিনের দরকার হলেও গুরুমার কাছ থেকে সেশন নেয়ার পর আমার আর এখন এসবের প্রয়োজন হয় না। জটিল তখন বলতে থাকে, এই মেডিসিনটা পুরো পরিবারে শুধুমাত্র আপনার কাছেই ছিল। আর শুধুমাত্র আপনিই সেই ব্যক্তি যে কারণ ছাড়াই সেদিন ওই প্রসাদটা খাননি। তাছাড়া আপনি আপনার জবানবন্দিতে বলেছেন রাত 9:30টায় আপনি বাসা থেকে বেরিয়ে স্টোর রুমে গিয়ে স্মোক করেছেন। আর এরই 5 মিনিট পর রুমে ফিরে গিয়ে আপনি ধ্যানে বসেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এত বড় হত্যাকাণ্ডের সময় আপনি কিছুই শুনতে পাননি। ব্যাপারটা খুব অদ্ভুত নয় কি? আর খুনি আপনার রুমের সামনে আসলেও দরজা খুলতে পারেনি। পুরো বাড়িতেই শুধুমাত্র আপনার রুমটাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি তো আসলেই বেশ ভাগ্যবতী, খুনির হাত থেকে বেঁচে গেলেন। আর আপনি এতটাই ভাগ্যবতী যে আপনি দরজা খুলে বের হয়ে আসলেও খুনি আপনাকে মারতে পারে না। আর আস্থা চিৎকার শুনে দোতলায় আসতে চাইলেও আপনি তাকেও আটকে দিয়েছিলেন। এত কিছু আপনি করতে পারলেন আর একটা ফোন নিয়ে পুলিশকে বা অ্যাম্বুলেন্সে কল করার সময় পাননি। নীরা বলে, আমি প্রথমে সিকিউরিটি গার্ডকে ডাকার চেষ্টা করেছিলাম। জটিলের পর বলতে থাকে, যখন খুনি আপনার দরজা খোলার চেষ্টা করে তখন আপনি বাইরে এসে কাউকেই দেখেননি। অথচ পাশের রুমে আপনার ভাইয়ের লাশ পড়েছিল, আপনার দরজার হাতলে এমনকি মেঝের চারিদিকে রক্ত ছড়িয়েছিল, তবুও আপনি আপনার ভাইয়ের রুমে যাননি। নীরা বলতে থাকে, আমি ভাইয়ের রুমে যাওয়ার সময় করিডোর থেকে শব্দ পাই, তাই আমি সেদিকেই চলে যাই। জটিল বলে, ও হ্যাঁ, যেখানে
মানে আপনি আরাফকে দেখেছিলেন যে সে একটা চাপাতি দিয়ে তার বাবাকে খুন করছে, তাই না? নীরা বলে হ্যাঁ। তখনই জটিল বলতে থাকে যে আপনি হয়তো জানেন না যে মাত্র 30 মিনিট আগেই আরাফ তার বোন এবং রিহানের সাথে ভিডিও গেম খেলছিল আর অনেক হাসি খুশিও ছিল, আর এটা জানতেন না দেখেই আপনি এত সহজে মিথ্যা বলে দিলেন। মালে স্টোর রুমের চাপাতিটা রাত 8টার সময় রেখে গিয়েছিল, তাহলে সেটা আরাফের কাছে গেল কিভাবে? নীরা কিছু বলবে তার আগেই সেখানে তার স্বামী রাহুল চলে আসে। এরপর জটিল জিজ্ঞেস করে গত বছর 26 জানুয়ারি আপনি বস্তির একটা স্কুলে চিফ গেস্ট ছিলেন, সেখানে কি হয়েছিল? আপনার ছেলের রিপোর্টে লেখা আছে সে গত 15 দিন থেকে বেশ অসুস্থ, তাহলে ওই স্কুলে তাকে নিয়ে গিয়েছিলেন কেন? আপনি তো সেখানে দাঁড়িয়ে থেকে সব দেখছিলেন, অথচ পরের দিন পত্রিকায় আপনি কিছুই লেখেননি। সেই বাতাসে কিন্তু আপনার ছেলেকেও নিঃশ্বাস নিতে হয়েছিল, আর সেই বেনামি ফ্যাক্টরিটা আপনার নিজেরই, তাই না? পত্রিকার রিপোর্টের কারণে কারোর কোনো সাজা হয়নি, তাই ওই পত্রিকার উপরে আপনার ঘৃণা জন্মে গিয়েছিল, আর এ কারণেই সবকিছু আপনি আপনার গুরুমাতার নামে লিখে দিয়েছিলেন। আপনার এই প্রায়শ্চিত্তের খবর যখন পুরো পরিবার জানতে পারে তখন সবাই বেশ রেগে যায়। সবার প্রতি আপনার এতটাই ঘৃণা জমে গিয়েছিল যে আপনার ছেলের মৃত্যুবার্ষিকীতে আপনি আপনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন। নীরা তখন চিৎকার করে বলে আপনি কি বলছেন? নিজেও জানেন দেশের কত পরিবার আমাদের কোম্পানির টাকায় চলে। তখনই নীরার উকিল এসে তাকে নিয়ে যেতে চায়। জটিল তখন নীরার স্বামীকে বলে আপনি তো একজন ডক্টর, আপনি তো সবই জানতেন। ওই ফ্যাক্টরির আশেপাশে যে বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়েছিল সেটা সরাসরি ফুসফুসে আক্রমণ করে। আপনার নিজের ছেলেরও তো সেইভাবেই ফুসফুসে অ্যাটাক হয়েছিল। আপনি তো তাকে বাঁচানোর জন্য লন্ডনেও নিয়ে গেছেন, কিন্তু বস্তির বাবা মায়ের কাছে এত টাকা কোথায়? আমার কাছে সেদিনের সব ছবি আছে। এসব শুনতে শুনতে নীরা রেগে যায় আর সেই সব ছবি ফেলে সেখান থেকে চলে যায়। ছবিগুলো গুছিয়ে রাখার সময় জটিল সেখানে এমন কিছু দেখে যা দেখে সে একেবারে থমকে যায়। এদিকে রাজেশ সেই গুরুমাতাকে বলে সামান্য এই কয়টা প্রশ্নের জন্য নীরার এই অবস্থা? আমি আমার চ্যানেলে এমন হাজারটা প্রশ্ন নীরার সামনে রেখে দিব, তখন তার কি হবে? গুরুমাতা বলে আপনারা তো এটাই চেয়েছিলেন, নীরাকে ভয় দেখিয়ে এমন অবস্থায় ফেলবেন যেন সে সবকিছু আপনার নামে করে দেয়। আপনাদের তদন্ত করার কারণে আমার কিছুই যায় আসে না। তখন রাজেশ বলে আমি চ্যানেলে প্রচার করব আপনি এমন শিক্ষা দিয়েছেন যে তারা একে অপরের গলা কাটতে বাধ্য হয়েছে। একবার এই খবর ছড়িয়ে পড়লে আপনার আশ্রমের বদনাম কেউ ঠেকাতে পারবে না। গুরুমাতা বলতে থাকে নীরা যদি এখন নিজের ভাগ ছেড়েও দেয় তা তো এই কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ডিজিপি তখন সবাইকে বলে আমার কাছে এই সবকিছুর একটাই সমাধান আছে। ডিজিপি তখন ইশারা করলেই চৌহান বলতে থাকে আরাফ মাদকাসক্ত ছিল, সে তার পরিবারের কাছ থেকে মুক্তি পেতে চাইতো, তাই নিজের পরিবারকে খুন করতে সে একটা প্ল্যান বানায়। তার এই প্ল্যানে বাসার গার্ড উমেশ জড়িত ছিল। আমরা উমেশের বাসা থেকে মাদকও পেয়েছি, সেগুলো সবই এখন আমাদের কাছে আছে। কাল সকাল হতে হতেই উমেশ সবকিছু স্বীকার করে নিবে। জটিল তখন বলতে থাকে কিন্তু উমেশ ওই চাপাতি নিয়ে বাসার ভেতরে যায়নি, তাহলে আমরা তাকে কিভাবে ফাঁসাবো? চৌহান তখন বলে আমরা রিপোর্টে লিখে দিব উমেশ আগে থেকেই একই রকম দেখতে একটা চাপাতি বানিয়ে রেখেছিল, কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর পানিকার। এসব শুনে জটিল রেগে যায় আর বলতে থাকে কেস সলভ করতে পারছেন না বলে এখন মার্ডার উইপেনও বদলে দিবেন। ডিজিপি তখন বলে আমরা এই কেসটার একটা সুষ্ঠু সমাধান চাই, তাই নিজেদের মধ্যে ভাবে ঝগড়া করা বন্ধ করো। আমরা কিভাবে কি সমাধান করব সেটা কোর্টে প্রমাণ করার মতো কোনো তথ্যই নেই। চৌহান তখন বলে আপনি আমাকে কাল সকাল পর্যন্ত সময় দিন, আমি এই কেসটার সমাধান করে ফেলবো। রাজেশ তখন গুরুমাতাকে বলে নীরাকে আমার প্রস্তাব মানতেই হবে, নইলে ইন্সপেক্টর জটিল তদন্ত করে যে ফ্যাক্টরির কথা বের করেছে তাতে নীরা সারা জীবন জেলে পস্তাতে হবে। তো গুরুমাতার বাসা থেকে বের হয়ে ডিজিপি বলতে থাকে উমেশ সবকিছু স্বীকার করলে আমি আর এসপি চৌহান প্রেস ব্রিফিং করব, কিন্তু জটিল যদি তুমি সিদ্ধান্তে একমত না হও তাহলে তোমার সেখানে আসার কোনো দরকার নেই। থানায় ফিরে আসার সময় জটিল পানিকারকে কল দিলে পানিকার জানায় সে আগামীকাল সকালেই ফিরে যাবে। লোকাল ফরেন্সিক টিমকে সে কেসটা হ্যান্ড ওভার করেছে। জটিল বলতে থাকে কাল সকাল হওয়ার জন্য এখনো অনেক দেরি। কেসটা সলভ করার জন্য আমার আরেকটা সাহায্যের প্রয়োজন। আমি আপনাকে একটা নাম বলছি, সেটা আপনার ফরেন্সিক টেস্টের সময় কখনো উঠে এসেছে কিনা সেটা কি আপনি আমাকে জানাতে পারবেন? তো পানিকারের কাছে সেই নামটা পাঠিয়ে জটিল দ্রুত হাসপাতালে চলে যায়। ফার্ম হাউসের গার্ড প্রকাশের তখন জ্ঞান ফিরে এসেছে। নান্দু তখন ফোনের ক্যামেরা অন করে জিজ্ঞেস করে সেদিন রাতে আসলে কি হয়েছিল। প্রকাশ এবার সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে সেদিন রাতে আমি প্রতিদিনের মতোই বাসার 4-5টা রাউন্ড দিচ্ছিলাম। তো যখন আমি বাসার পেছনের দিকে যাই তখন আমি খেয়াল করি কিচেনের দরজা খোলা। তো এরপরই প্রকাশ বাসার ভেতরে ঢুকলে আস্থা ঘরের বাইরে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রকাশ তখন জানায় বাসার পেছনের দরজাটা খোলা ছিল। তো প্রকাশ বলতে থাকে ঠিক তখনই আমি দোতলা থেকে একটা শব্দ শুনতে পাই, তাই তাড়াতাড়ি দৌড়ে সেখানে চলে যাই। তখনই দেখতে পাই আরাফ নীরাকে মারার জন্য তেড়ে আসছে। সেই সময় নীরা ম্যাডাম সরে গেলে আরাফের চাপাতির কোপ আমার শরীরে লাগে। এরপরে আরাফ প্রকাশকে একটার পর একটা কোপ মারতেই থাকে। প্রকাশ তখন বলে আমি তাকে মারতে চাইনি, তবে ধস্তাধস্তির সময় আমি তাকে ধাক্কা দিলে সে কাঁচ ভেঙে সোজা সুইমিং পুলে গিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। জটিল এই সবকিছু শুনে বলে বুঝতে পেরেছি আপনি তাকে ইচ্ছা করে মারেননি, কিন্তু সে আপনার আর মীরার মধ্যে চলে এসেছিল। আমি আরো অনেক
সবকিছু জানতে পেরেছি। আসলে উমেশ মাদক নিয়ে আসলেও আরাফকে সেই মাদকগুলো আপনিই সাপ্লাই করতেন, আর আপনি আরাফের ফোন নিয়ে ওই বস্তির ছেলেগুলোকে কল করে সমস্ত প্ল্যান বলেছিলেন, যেন সবার মনে হয় আগের দিন সেই ছেলেগুলো যেভাবে ফার্ম হাউসে ঢুকেছিল ঠিক সেভাবেই সেদিন রাতেও এসেছিল। আর সন্ধ্যার সময় মালি চলে যাওয়ার পর আপনি স্টোর রুমে গিয়ে চাপাতি নিয়ে আসেন, আর পেছনের ওই দরজাটা ভুল করে খোলা ছিল না, বরং সেটা আপনি আরাফকেই খোলা রাখতে বলেছিলেন। সে রাতে আপনি বাসার ভেতরে ঢোকার আগে আরাফ তার বোনের সাথে ভিডিও গেমস খেলছিল আর আপনার জন্য অপেক্ষা করছিল। আপনি এসেছেন বুঝতে পেরে আরাফ তখন তার বোনের ঘর থেকে বের হয়ে দোতলায় যাচ্ছিল। সেই সময় আপনি তাকে ডেকে তার মাদকগুলো দিয়েছিলেন। সেই সময় আরাফও মাদকগুলো নিয়ে দোতলায় চলে যায়, আর তখনই আপনি আপনার হত্যাযজ্ঞ শুরু করে দেন। আপনি একে একে বানসাল পরিবারের সবাইকে মেরে নিজের প্রতিশোধ নিয়েছেন। সবার চেহারা কাপড় দিয়ে এমন ভাবে ঢেকেছেন যেন রক্তের ফোঁটা আপনার শরীরে না পড়ে। আর এরপর নীরা রুমের দরজা খুলতে না পারায় আপনি তার ভাইয়ের রুমে চলে যান আর তাকে সেখানে গলা কেটে মেরে ফেলেন। কিন্তু আপনি যখন সীমা বানসাল আর বিবেকের রুমে গেলেন তখনই বাঁধল বিপত্তি। সীমা যেহেতু জেগেছিল তাই তাকে মারতে গিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এই শব্দে ওয়াশরুম থেকে বিবেক বের হয়ে আসে, কিন্তু আপনি তাকেও মেরে ফেলেন। আর তখনই চিৎকার চেঁচামেচি শুনে আরাফ তার রুমে চলে আসে আর দেখতে পায় আপনি তার বাবা মাকে মেরে ফেলেছেন। এরপরই আরাফের সাথে আপনার হাতাহাতি শুরু হয়ে যায়, আর তখনই আপনি সেখান থেকে পালিয়ে যান। ততক্ষণে নীরা তার রুম থেকে বেরিয়ে এসেছে, আর নিচতলা থেকে তখন আস্থাও বের হয়েছে। আস্থাকে দেখে আপনি আবারও দোতলার দিকে দৌড় দেন। আপনি নীরার পেছনে গিয়ে দাঁড়ালে আরাব আপনাকে দেখে তখন দৌড়ে মারতে চলে আসে। নীরা তখন ভাবে আরাব হয়তো তাকে মেরে ফেলতে চাইছে, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। আর এর মধ্যেই ধাক্কা খেয়ে আরাব দোতলা থেকে নিচে পড়ে যায়। সেই সাথে সব সাক্ষী প্রমাণও শেষ হয়ে যায়। তখন নান্দু জিজ্ঞেস করে যে আপনি এসব কেন করলেন। জটিল তখন জানায় 26 জানুয়ারি ওই ফ্যাক্টরির গ্যাস লিকের কারণে আপনার মেয়েও মারা গিয়েছিল, তাই তো? প্রকাশ তখন বলতে থাকে আমার মেয়েটা সেদিন অনেক দূরে ছিল, পতাকা না নিয়ে সে প্যারেডে যাবেই না, তাই সে সবার সাথে তখন ক্লাসরুমে ছিল। আমি ছিলাম স্যারের ড্রাইভার। জানি না সেদিন কোন গ্যাস লিক হয়েছিল যার কারণে সমস্ত বাচ্চারা সেখানে অসুস্থ হয়ে পড়ে। নীরা ম্যাডাম তো সেদিন রাতেই অর্জুনকে লন্ডন নিয়ে যায় আর আমার মেয়েটাকে এখানেই মরার জন্য ফেলে রেখে যায়। এরপরে মিডিয়ায় ছড়ানো হয় ফ্যাক্টরি থেকে নাকি কোনো গ্যাসই লিক হয়নি। আমরা তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়েরা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু ওরা টাকা পয়সা আর পুলিশের ভয় দেখিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দেয়। মহেন্দ্র স্যার কখনো আমার চোখের দিকে তাকাতে পারতো না, কেননা তার মধ্যে অপরাধ বোধ ছিল হয়তো। আর এরপরই সে আমাকে ফার্ম হাউসে সিকিউরিটি গার্ড হিসেবে পাঠিয়ে দেয়। আমি ভেবেছিলাম সব ভুলে যাব, কিন্তু যেদিন আমার মেয়ে মারা গিয়েছিল সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে ওই পরিবারকে একেবারে শেষ করে দিব। ওরা কখনোই স্বীকার করেনি ওদের কারণে আমাদের বাচ্চারা মারা গেছে। উল্টো পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল আমরাই নাকি অভাবের কারণে আমাদের বাচ্চাকে মেরে ফেলেছি। থাকার জন্য জায়গা নেই, খাবার জন্য ভালো পানি নেই, নিঃশ্বাস নেওয়ার জন্য যে বাতাসটা ব্যবহার করি ওই কোটিপতিরা সেখানেও বিষ মিশিয়ে দিল। আমরা কি এদেশের নাগরিক না? এদেশে কি আমাদের কোনো অধিকার নেই? তো প্রকাশের এই কনফেশন পুরো দেশে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করার কারণে জটিলকে পরের দিনই সাসপেন্ড করা হয়। ডিজিপি তখন ডক্টর পানিকারকে জিজ্ঞেস করে প্রকাশের কনফেশন লিক হলো কিভাবে। পানিকার তখন জানায় আমি কনফেশনের ফরেন্সিক টেস্ট করার জন্য একটা কপি ল্যাপটপে রেখেছিলাম, কিন্তু ফার্ম হাউস থেকে আমার ল্যাপটপটা চুরি হয়ে যায়। হয়তো সেই ল্যাপটপ থেকে এই সবকিছু লিক হয়ে গেছে। এদিকে রাজাত নীরাকে বলে গুরুমাতার সাথে রাজেশের হয়তো ডিল হয়েছে, গুরুমাতা এবার আপনাকে কোরিয়ার আশ্রমে পাঠিয়ে দিবে। সেদিন মাধব আইএনবি ফাউন্ডেশনের এতগুলো টাকার লেনদেন দেখে বেশ ঘাবড়ে যায়। ভাইকে এভাবে ঘাবড়াতে দেখে আমার তীব্র অপরাধ বোধ হয়, তাই গুরুমাতার আইএনবি ফাউন্ডেশনের সকল সম্পত্তির ট্রানজ্যাকশন আমি বন্ধ করে দেই, আর আমি কোথাও যাব না। আর রাজেশ আমাকে যে ফ্যাক্টরি নিয়ে ভয় দেখাচ্ছে সেই ফ্যাক্টরি আসলে আমার নামে নেই। 1 বছর আগেই বাবা সেই ফ্যাক্টরি গুরুমাতার নামে করে দিয়েছে, তার মানে এখন ফাঁসলে এই গুরুমাতাই ফেসে যাবে। এদিকে জটিলের সাসপেন্ড হওয়ার পর সে বাড়িতে পোড়া খাবার খাইয়ে তার মাকে জ্বালাচ্ছে। মা তখন চুপি চুপি পানিকারকে বলে ছেলে আমার জন্য 1 কাপ চাও বানায়নি, কিন্তু রাধাকে তো রান্না করে খাওয়াচ্ছে। ওদিকে কিচেনে রাধাকে জটিল বলতে থাকে একবার পরীক্ষাটা শেষ করো, তারপরই আমি তোমাকে বিয়ে করব, যেন তোমার এই পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, আর এরপর থেকে আমরা আরামে সংসার করে যাব। আর এভাবেই দেখতে দেখতে জটিলের দিন কাটতে থাকে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।